আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে, বা দ্বিতীয় অধ্যায়ের নামটা তো সবাই জানো, কমিউনিকেশন সিস্টেম অফ নেটওয়ার্কিং। এই দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচনা কি নিয়ে হয়েছে? তোমরা তো মিনিমাম 2 বছর মিনিমাম এই বইটি পড়েছো, যে আইসিটি বই থেকে মিনিমাম 2 থেকে 1.5 বছর এই বইটি পড়েছো। তো এই 2 থেকে 1.5 বছর এই বইটি যখন পড়েছো, তখন কি আপনি ম্যাক্সিমাম হলে তো আপনি থোড়া থোড়া হয়তো সব চ্যাপ্টার থেকে আপনি পড়েছো, বা আপনার সব চ্যাপ্টারে কিছু কনসেপ্ট আছে। তো আমরা এবার দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। আমরা চলে যাবো মৌল আলোচনায়। এই তো আমার যে প্রথম এমসিকিউ যে রয়েছে, ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি, বা মূল উপাদান কতটি? ডেটা যে কমিউনিকেশন হয় ভাই, এই ডেটা কমিউনিকেশন মূল উপাদান কতটি? আমরা সবাই জানি যে ডেটা কমিউনিকেশনের মূল উপাদান ম্যাক্সিমাম ভাইয়া পাঁচ পাঁচটি হতে পারে। আমরা যখন এই বইটি পড়েছি, দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ কিন্তু ডেটা কমিউনিকেশন টপোলজি নিয়ে কিন্তু এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করে। তো আমরা ডাইরেক্ট অপশনগুলোকে দেখি। আমরা এখানে অপশন রয়েছে 3টি, 4টি, 5টি, 6টি। এখানে কিন্তু 5টি আছে। তো যদি 3টি ধরি, যদি আমি ধরি 3টি, তো 3টি উপাদান কি কি? ও যদি আমি ধরি মেসেজ, সেন্ডার ও রিসিভার। তো যখন আমরা ধরেন মেসেজ যদি আমরা একজনকে সেন্ড করি, যে সেন্ডার মেসেজ মানে হলো বার্তা, আর সেন্ডার মানে কি, যে মেসেজটি যে সেন্ড করবে বা যে পাঠাবে। আর রিসিভার কি? রিসিভার মানে যে গ্রহণ করবে। এই ৩টি উপাদান নিয়ে কিন্তু কখনোই ডেটা কমিউনিকেশনের মৌল উপাদান হতে পারে না। ৪টি রয়েছে। তো যদি এই ৪টির প্রথম কিন্তু ৩টি হলো না, আমাদের অপশন যে রয়েছে ৪টি। এই ৪টির মাঝে যদি দিলাম আমি মেসেজ, সেন্ডার, রিসিভার ও আর আরেকটি রয়েছে যে ফর্মুলেশন উপাদান কি একটা আমি দেখে বলছি। তো যদি ৪টি হয়, তাহলে এই ৩টির সাথে কিন্তু আরেকটি আসবে। ধরেন ধরেন ৩টির সাথে আরেকটি আসলো, তাহলে কি এটি হবে? না। আমরা সবাই জানি যে যখন আমরা পড়ছিলাম যে ডেটা কমিউনিকেশনের মৌল উপাদান, তখন কিন্তু আমরা যে ৪টি যে অপশন, এখানে কিন্তু আমরা ৪টি ছিল না। তো ৪টি যদি আমি ধরলাম ৪টি। ট্রান্সমিশন মিডিয়াম, আরেকটি হলো কি মেসেজ, সেন্ডার, রিসিভার ও ট্রান্সমিশন মিডিয়াম। এই ৪টির মাধ্যমে কি কখনো এটি হয় না। ৪টির মাধ্যমে কিন্তু ডেটা কখনো স্থানান্তর করা যায় না, বা ৪টির মাধ্যমে কিন্তু কখনো হয় না, ডেটা কমিউনিকেশন হয় না। তো ডেটা কমিউনিকেশনের জন্য মূলত উপাদান কয়টি? আমরা যখন প্রথম থেকে কিন্তু আমরা এই অধ্যায়ের প্রথমে কিন্তু রয়েছে ডেটা কমিউনিকেশন মৌল উপাদান ৫টি। তো এই ৫টি উপাদান নিয়েই কিন্তু ডেটা কমিউনিকেশন হয়। এই ডেটা কমিউনিকেশনের মূল উপাদানই কিন্তু হয় ৫টি। এই ৫টি কি কি? প্রথমে রয়েছে মেসেজ মানে কি? বার্তা। সেন্ডার মানে যে মেসেজটি সেন্ড করবে বা গ্রাহক। আর যে রিসিভার, সেন্ডার মানে হলো গ্রাহক নয়, সেন্ডার মানে প্রেরক। যে এই মেসেজটি অন্যজনের কাছে দিবে, যে রিসিভার যে এই মেসেজটি গ্রহণ করবে, তাকে বলে গ্রাহক। আর যে ট্রান্সমিশন মিডিয়াম যে রয়েছে, এই ট্রান্সমিশন মিডিয়াম হলো পরিবহন মাধ্যম। ট্রান্সমিশন মিডিয়াম কি? পরিবহন মাধ্যম। ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে কিন্তু এই মেসেজটি পরিবহন হয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। আর আর লাস্টেরটা হলো গিয়ে প্রোটোকল। এই প্রোটোকল হলো গিয়ে যোগাযোগ নিয়মাবলী। এই প্রোটোকলের মাধ্যমে কিন্তু এই মেসেজটি যে যোগাযোগ হচ্ছে, এই প্রোটোকলই কিন্তু মেইন। এই প্রোটোকলের মধ্যে দিয়েই কিন্তু এই মেসেজগুলো একজনের কাছ থেকে আরেকজনে যায়। বুঝতে পারছো, আমাদের প্রথম এমসিকিউ এর আনসারটি হলো গিয়ে ৫টি। এবার আমি চলে যাব দ্বিতীয় স্লাইডে। এই তো আমাদের দ্বিতীয় এমসিকিউ হলো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? যে ডিজিটাল যে সংকেতগুলো রয়েছে ভাইয়া, এই ডিজিটাল সংকেতে অ্যানালগ সংকেত। ডিজিটাল মানে কি? নতুন যে সংকেতগুলো ছিল। অ্যানালগ মানে কি? পুরাতন যে সংকেত। এই ডিজিটাল থেকে অ্যানালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? রাউটার। তো রাউটারের মূলত কাজ কি? রাউটারের মূলত কাজ হলো নেটওয়ার্কিং তৈরি করা বা নেটওয়ার্ক সৃষ্টি করা। এই রাউটার কিন্তু অনেকগুলি একসঙ্গে, এই রাউটারের মাধ্যমে কিন্তু অনেকগুলো ফোন একই নেটওয়ার্ক ইউজ করতে পারে এই রাউটারের মাধ্যমে। আর হচ্ছে কি হাবের মূলত কাজ হলো, হাবের মূলত কাজ কি সেটা কি আমরা জানি? হাবের মূলত কাজ এমন হবে যে হাব কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে সহায়তা করে। হাব একটি হাব একটি নেটওয়ার্ক ডিভাইস। এই রাউটারকে কিন্তু নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে কে? হাব। হাবের মাধ্যমে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক সব হাবের মাধ্যমে কি হয়? হাবের মাধ্যমে যে নেটওয়ার্কগুলো ছিল, সেই নেটওয়ার্কগুলো সব পার্টে পাঠিয়ে দেয় কোনটি? হাব পাঠিয়ে দেয়। তো সুইচ যা রয়েছে, লাস্টের অপশনটা আমরা পড়লাম, ৩ নম্বরে একটু পরে পড়বো আমরা। যে সুইচ রয়েছে, এই সুইচ কি করে? সুইচ হলো
একটি ব্যবহারের নির্দিষ্ট মাধ্যম। এই সুইচের মাধ্যমে কিন্তু কি হয়, সুইচের মাধ্যমে কিন্তু অনেকগুলো ডিভাইসে ডেটা পাঠায়। এই সুইচ কি করে? সুইচ যে অনেকগুলো ডিভাইস রয়েছে, এই ডিভাইসগুলোতে কি পাঠায়? সুইচেই কিন্তু ডেটা পাঠায়। তো আমাদের এখানে কি চেয়েছে? ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? যে মডেম যে রয়েছে, এই মডেমের মাধ্যমে কি করে? এই মডেমের কাজ হলো ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তর করা। বুঝতে পারছো? আরো সুবিধা রয়েছে আমাদের মডেলের। যদি আমি একটু একটু এক্সাম্পল দিই, মডেম কি? মডেম হতে পারে যেমন টেলিফোন টেলিফোন লাইন। এই টেলিফোন লাইন কিন্তু এই আগেরকার যুগে যে ল্যান্ডলাইন ছিল না, আপনাদের দেখবেন যে এরকম কিছু একটি একটি এক জায়গার মধ্যে কিন্তু ফোনটা থাকতো। এই ফোন কিন্তু আপনি কোনোখানে নিয়ে যেতে পারতেন না। এটাকেই বোঝা হচ্ছে ল্যান্ডলাইন। বা আপনি এই ফোন দিয়ে কিন্তু এই ফোনে কিন্তু সবাই কল করতো। এটা কি সেই ফোনটি কি ছিল? সেই ফোনটি ছিল কিন্তু অ্যানালগ যে আগেরকার যুগের যে ফোন। আর এখন যে অনেক অনেক যুগের যে নতুন নতুন ফোন বেরিয়েছে, এগুলো কি ডিজিটাল ফোন। বুঝতে পারছো? এই মডেমের মাধ্যমে কিন্তু এই কাজটি করে। এবার আমি চলে যাবো 3 নাম্বার। যে 3 নাম্বারে রয়েছে কি আমাদের আইএসপি এর পুনরূপ কি? আইএসপি এর পুনরূপ কি? আমরা যদি কোন পুনরূপ নিয়ে যদি কিছু আসে, তখন আমরা এই এমসিকিউ গুলো ব্যাখ্যা দিব না, যার আমরা পুনরূপ দেখে যাবো। যদি আমরা অনেকগুলো অপশন পড়ি, তাহলে কিন্তু আমাদের মাথা থেকে সেই যে আনসারটি আসবে, আর যে আনসারটি মেইন, সেই আনসারটি কিন্তু আমাদের মাথা থেকে হারিয়ে যাবে, বা আমরা গুলিয়ে ফেলবো আনসারের মধ্যে। তো আইএসপি এর পুনরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি এর পুনরূপ কি? আইএসপি এর পুনরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই আইএসপি যে আইএসপি মূলত কি? আইএসপি হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যবহারকারীদের নেটওয়ার্ক সংযোগ করে দেয়। এই আইএসপি কিন্তু এমন একটি প্রতিষ্ঠান যা আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, এই আইএসপির মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট দ্রুত ভালো মানের ইন্টারনেট পাই। যে আইএসপি কিন্তু আমাদের যোগাযোগের মাধ্যমে একটি বড় একটি সাহায্য সহযোগিতা করে। আমরা এবার চলে যাব 4 নাম্বার যে এমসিকিউ হলো 4 নাম্বার এমসিকিউ। 4 নাম্বার এমসিকিউ হলো আমাদের, একই সময় উভয় জায়গায় ডেটা প্রেরণের মোডকে কি বলে? একসঙ্গে একসঙ্গে উভয় ডেটা মানে একসঙ্গে উভয় ডেটা প্রেরণের মোডকে কি বলে? একই সঙ্গে ধরেন যখন আপনি একজন আরেকজনের সাথে কথা বলছে, তারা কিন্তু একই সঙ্গে কথা বলতে পারছে। একই সঙ্গে কি দুজন কথা বলতে পারে, এবং তাদের দুজনের কথা কিন্তু আরো দুজনই শুনতে পারছে। এরকম বোঝাচ্ছে। একই সং একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কি বলে? সিমপ্লেক্স। সিমপ্লেক্স কি হয় ভাইয়া? দেখি। সিমপ্লেক্স যে রয়েছে, সিমপ্লেক্স কিন্তু ডেটা প্রবাহের সিমপ্লেক্স হলো এমন একটি কেবলের মোড যা যার ডেটা একসঙ্গে পাঠাতে পারে না, এক সময় পাঠাতে পারে। যেমন টেলিভিশন। এই টেলিভিশন যদি আমরা দেখি, অনেক সময় টেলিভিশনে অনেক মুভি মুভি দেখি, বা অনেক অনেক নাটক দেখি। তাহলে এই টেলিভিশন কি করে? একই সঙ্গে কিন্তু একটি কাজ করতে পারে, দুইটি কাজ করতে পারে না। দুদিকে ডেটা দুদিকে ডেটা প্রেরণ করতে পারে না। তো সিমপ্লেক্স কিন্তু হবে না। হাফ ডুপ্লেক্স কি হবে? হাফ ডুপ্লেক্সের কাজ কি মূলত? এই হাফ ডুপ্লেক্সের কাজ হলো, এটি কিন্তু একই সময় ডেটা আদান প্রদান করতে পারে বা প্রেরক করতে পারে, কিন্তু এক কিছু সময় পর পর। হাফ ডুপ্লেক্স এই কাজটি করতে উভয় দিকে তথ্য হাফ ডুপ্লেক্স উভয় দিকে যে তথ্য আদান প্রদান করতে পারে, কিন্তু এই কাজটি কিন্তু একই সময় হয় না। এই হাফ ডুপ্লেক্সের একটি উদাহরণ হলো দিলে দেখবেন যে অনেক সময় অনেক মুভিতে ব্যবহার করা হয়, যে ওয়াকি টকি আপনি চিনেন। এখন কিন্তু এটি ব্যবহার হয় খুবই কম হয়, যে আমাদের দেশে কিন্তু এটি ব্যবহার একটু কম হয়। দেখবেন যে যারা পুলিশ রয়েছে, তারা কিন্তু ওয়াকি টকিটা একটু ব্যবহার করেন, যে এই তো অত বড় এত বড় একটি ফোনের মতন একটি ওয়াকি টকি। এই ওয়াকি টকির কাজ হলো যে তারা কিন্তু যেখানে নেটওয়ার্ক নেই, সেখানে কিন্তু ওয়াকি টকি কাজ করে। এই ওয়াকি টকির মাধ্যমে কিন্তু একজন আরেকজনকে কথা কথা শোনাতে পারে। যেমন এটি কিন্তু একসঙ্গে হয় না। একই যদি ওয়াকি-টকির মাধ্যমে যদি আপনি একজনকে বলেন যে কিছু মিটারের দূরত্বের মধ্যে কিন্তু এই কাজটি করে ওয়াকি-টকি, অনেক দূর পর্যন্ত এই কাজটি করতে পারে না। বুঝতে পারছো? ধরেন একটি ওয়াকি-টকি আছে 100 মিটারের মধ্যে, বা 1 কিলোমিটারের মধ্যে একটি ওয়াকি-টকি কাজ করে। এর নেটওয়ার্ক দেয়, বা এক ওয়াকি-টকি থেকে আরেক ওয়াকি-টকি কথা শুনতে পারবে। এরকম বোঝাচ্ছে। হাফ ডুপ্লেক্স কাজ হলো গিয়ে এটি।
আর ফুল ডুপ্লেক্স যে রয়েছে, ফুল ডুপ্লেক্সের কাজ কি দেখি আমরা এখানে। ফুল ডুপ্লেক্স, ওকে, ফুল ডুপ্লেক্স আমরা একটু পরে আলোচনা করবো। আমরা আগে যে 4 নম্বর যে এমসিকিউ অপশনটা রয়েছে, 4 নম্বর এমসিকিউ অপশনটা নিয়ে একটু পড়বো। ইউনিকাস্ট, 4 নম্বর অপশন হলো কি ইউনিকাস্ট। ইউনিকাস্টের কাজ কি মূলত? ইউনিকাস্ট হলো একজন প্রেরক। ইউনিকাস্টের কাজ হলো একজন প্রেরক থেকে একজন গ্রাহকের মাধ্যমে ডেটা আদান প্রদানের একটি বাহন। এই ইউনিকাস্টের মাধ্যমে কিন্তু যদি ভাই আমি ধরলাম আপনি আপনার বন্ধুকে একটি তথ্য দিবেন, এই ইউনিকাস্টে কিন্তু এই কাজটি করে। আপনি কিন্তু আপনার বন্ধুকে যেখানেই দেন না কেন তথ্য, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ইনস্টাগ্রাম, অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো মাধ্যম রয়েছে যেখান থেকে আপনি কিন্তু আপনার বন্ধুকে যেকোনো কিছু শেয়ার করে দিতে পারবেন। তো এই ইউনিকাস্টের মূলত কাজ হলো প্রেরক থেকে গ্রাহক থেকে প্রেরকে এই কাজটি পৌঁছে দেওয়া। ইউনিকাস্টের মূলত কাজ কি এটি। আর ইউনিকাস্ট কিন্তু একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোড করতে পারে না। তো একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কি বলে? একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে বলে ফুল ডুপ্লেক্স। এই ফুল ডুপ্লেক্স মাধ্যমে কিন্তু একই সময় তথ্য আদান-প্রদান করতে পারেন। মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু একই সময় কিন্তু আপনি কি করতে পারবেন? একজন যদি আপনি মোবাইল ফোন দিয়ে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন, তার কথা আপনি শুনতে পারবেন একই সময়, সেও কিন্তু আপনার কথা শুনতে পারবে একই সময়। তো বুঝতে পারছি ফুল ডুপ্লেক্স এর কাজ কি? এবার আমরা চলে যাব 5 নাম্বার এমসিকিউ এ। এই তো 5 নাম্বার এমসিকিউ, ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের মাধ্যম, ডেটা প্রবাহের দিক, নাকি ডেটা প্রবাহের পদ্ধতি? এটা সরে গেলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর অপশন হলো ডেটা প্রবাহের পদ্ধতি। তো এখানে যে ব্যান্ডউইথ কি? যদি আমরা ডেটা প্রবাহের পদ্ধতি, এটি কিন্তু এটি একটি ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাটি যদি আমরা একটু পড়ে দেখি কি হয়েছে। ডেটা প্রবাহের পদ্ধতি রয়েছে, এটি কিন্তু যোগাযোগ একটি ধরন। তো যোগাযোগ ধরন ও ব্যান্ডউইথ কিন্তু একই জিনিস নয়। এই ডেটা প্রবাহের পদ্ধতি কি? এটি একটি যোগাযোগের ধরন। আর হচ্ছে কি ডেটা প্রবাহের দিক যে রয়েছে, ডেটা প্রবাহ, তো আমাদের আনসার কিন্তু এটি হবে না। তো এটি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হাতে আছে 3টি অপশন রয়েছে। তো 3টি অপশনের মধ্যে রয়েছে ডেটা প্রবাহের দিক। তো ডেটা প্রবাহের দিক কিন্তু হবে না। ডেটা প্রবাহের যে দিক রয়েছে, এই ডেটা প্রবাহের দিক কি ব্যান্ডউইথ, ধরুন দিক, এই ডেটা প্রবাহটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু ব্যান্ডউইথ নির্দেশ করে না। ব্যান্ডউইথের কাজ কি? ব্যান্ডউইথের কাজ এটি নয়। তো ডেটা প্রবাহে কিন্তু এটি দিক বোঝে যে ডেটাটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে নাকি দক্ষিণ দিকে যাচ্ছে নাকি পূর্ব দিকে যাচ্ছে নাকি পশ্চিম দিকে যাচ্ছে, এটি কিন্তু এই যে ব্যান্ডউইথ নির্দেশ করে না। তো এই দুটি অপশন বাদ, তাহলে রয়েছে আমাদের হাতে দুটি অপশন, ডেটা প্রবাহের হার ও ডেটা প্রবাহের মাধ্যম। এই ডেটা প্রবাহের মাধ্যম যে রয়েছে, মাধ্যম বলতে কেবল ও তার তারের মধ্যে একটি যোগাযোগের পরিমাণ। মাধ্যম বলতে যে তার কেবল ও তারের মধ্যে, ডেটা ব্যবহারের যে মাধ্যম রয়েছে তার কেবল ও তারের মধ্যে একটি যোগাযোগ ব্যবস্থা। এটি কিন্তু ডেটা ব্যান্ডউইথ নয়, এটি একটি যোগাযোগ ব্যবস্থা। তাহলে কি রয়েছে? ডেটা ব্যবহারের হার। তো আমাদের আনসারটি হবে ডেটা ব্যবহারের হার। ব্যান্ডউইথ হলো নির্দিষ্ট। এখন যদি আমরা একটু ব্যান্ডউইথের সংজ্ঞাটা দেই আপনাদের, আমরা এখানে কি এসেছে? ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো ডেটা ব্যবহারের হার। এবার যদি ব্যান্ডউইথের সংজ্ঞা আসে, ব্যান্ডউইথ কাকে বলে, তখন কিন্তু আমরা এটা আনসার করতে পারবো ডেটা ব্যবহারের হারকে ব্যান্ডউইথ বলে। এই কথার আনসার। আরেকটু যদি আমরা ব্যাখ্যা করে দিই, তাহলে আমরা এটাকে বলতে পারবো ব্যান্ডউইথ হলো নির্দিষ্ট সময়ে একটি যোগাযোগ মাধ্যম কত পরিমাণ ডেটা আদান প্রদান করা যায় তার পরিমাণ। ব্যান্ডউইথের মাধ্যমে কত পরিমাণ ডেটা আদান প্রদান করা যায় তার একটি পরিমাণ কি? ডেটা পাওয়ার হার। বুঝতে পারছো? তো ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো ডেটা পাওয়ার হার। এবার আমরা চলে যাব 6 নম্বর এমসিকিউ এ। এই তো 6 নম্বর এমসিকিউ হলো কোর, ক্লেডিং ও জ্যাকেট দিয়ে নিচের কোনটি তৈরি হয়? কোর, ক্লেডিং ও জ্যাকেট এই তিনটি দিয়ে নিচের কোনটি তৈরি হয়? কোএক্সিয়াল, নাকি অপটিক্যাল ফাইবার, নাকি টুইস্টেড পেয়ার, নাকি রাউটার? তো রাউটারের কাজ কিন্তু আমি আপনাদের প্রথম এমসিকিউ বা প্রথম না দ্বিতীয় এমসিকিউ বলেছিলাম রাউটারের কাজটি কি। তো রাউটার কিন্তু কোর, ক্লেডিং ও জ্যাকেট দিয়ে এই কাজটি করে না। রাউটার কিন্তু নেটওয়ার্ক তৈরি করে। রাউটারের মূলত কাজ কি? নেটওয়ার্ক তৈরি করে। আর টুইস্টেড পেয়ার যে রয়েছে, এটির কাজ কি? এই টুইস্টেড পেয়ার যে এটি একটি তামার তারের কেবল। ঠিক আছে? টুইস্টেড পেয়ার কি? এটি একটি তামার তারের কেবল যেখানে দুটি তার একে একে অপরকে পেঁচিয়ে থাকে। টুইস্টেড পেয়ার কি? দুটি তার, এটি কি টুইস্টেড পেয়ার কি? টুইস্টেড পেয়ার হলো একটি তামার তারের কেবল। এটি কিন্তু দুটি তারকে একটি আরেকটি পেঁচিয়ে থাকে। বুঝতে পারছো? এটি কিন্তু হবে না।
এতে কোর ক্লেডিং থাকে না। এই যে টু স্টেট পেয়ার যে রয়েছে এতে কি কি থাকে না, এতে কিন্তু কোর ক্লেডিং ও জ্যাকেট থাকে না, তাহলে আমাদের আনসার এটি হবে না। আর রয়েছে কি অপটিক্যাল ফাইবার, আর রয়েছে কোএক্সিয়াল। কোএক্সিয়াল যে রয়েছে, কোএক্সিয়াল বল কোএক্সিয়াল কেবল কে কেন্দ্র কেন্দ্রীয় পরিবাহী তার। কোএক্সিয়াল কেবল কি, এটি হলো কেন্দ্রীয় পরিবাহী একটি তার। এটির মাধ্যমে কিন্তু কোর ক্লেডিং ও জ্যাকেট থাকে না। তো রয়েছে কি অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবার মূলত এই তিনটি জিনিস দিয়ে তৈরি, তিনটি শব্দ কোর ক্লেডিং ও জ্যাকেট দিয়ে তৈরি হয় কি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মূলত কাজ হলো আলো আলোক সংকেত চলাচল করতে সাহায্য করে। অপটিক্যাল ফাইবারের কাজ কি, আলোক সংকেত যে রয়েছে আলোক সংকেতটি চলাচলে কাজ করে কি অপটিক্যাল ফাইবার। বুঝতে পারছো? তো আমাদের আনসার হবে অপটিক্যাল ফাইবার। কোর ক্লেডিং ও জ্যাকেট দিয়ে কি তৈরি হয়, অপটিক্যাল ফাইবার। এবার আমরা চলে যাব 7 নম্বর এমসিকিউ এ। দেখি আমাদের 7 নম্বর এমসিকিউ কি আছে। এই তো 7 নম্বর এমসিকিউ আসলো। 7 নম্বর এমসিকিউ আছে যে 7 নম্বর এমসিকিউ কি আছে যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে ভিতরের অংশ কোনটি? অপটিক্যাল যে ফাইবার রয়েছে, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? আহ, অনেক জিনিসের কিন্তু ভিতরের অংশ থাকে, যেমন যদি আপনি একটি ফোন ইউজ করেন, এই ফোনের ভিতরের অংশ কোনটি? আপনার ফোনের ভিতরের অংশ হলো আপনার মাদারবোর্ড। তো এখানে এসেছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? জ্যাকেট। জ্যাকেটের মূলত কাজ কি দেখি আমরা। জ্যাকেট কিন্তু অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ নয়, এটি কিন্তু একটি বাহিরের অংশ। জ্যাকেট কি একটি বাহিরের অংশ, এটি বাহিরের আবরণ যে রয়েছে এই আবরণটি ঘিরে রাখে কি জ্যাকেট। এই জ্যাকেট দিয়ে কিন্তু অপটিক্যাল ফাইবারের বাহিরের আবরণটি ঘিরে রাখে। ক্লুডিং যে রয়েছে এই ক্লুডিং এর কাজ কি? আচ্ছা, আমি যখন আপনাদের 6 নম্বর এমসিকিউটি বুঝিয়েছিলাম তখন কিন্তু আপনি এই জিনিস খেয়াল করেছেন যে অপটিক্যাল ফাইবার কি মূলত তিনটি জিনিস নিয়ে গঠিত হয়, যে কোর, ক্লুডিং ও জ্যাকেট। এই তিনটি দিয়ে কি গঠিত হয় অপটিক্যাল ফাইবার। তো এখানে যে রয়েছে যেমন 4 নম্বর অপশনের যে রয়েছে বাফার, এটির মূলত কাজ কি আমরা একটু দেখি, একটু দেখে নিই বাফারের মূলত কাজ কি। যে বাফার যে রয়েছে এটিও একটি এটি একটি অতিরিক্ত সুরক্ষামূলক একটি যন্ত্র। এটি মূলত অপটিক্যাল ফাইবারের ভিতরে কোনো অংশ নয়। বুঝতে পারছো? অপটিক্যাল ফাইবারের ভিতরে কোনো অংশ নয়, বা অত ইম্পর্টেন্ট যে অপটিক্যাল ফাইবারে যে এটি না ছাড়াও কিন্তু অপটিক্যাল ফাইবার তৈরি করা যাবে। বুঝতে পারছো? তো এটি হবে না। তো জ্যাকেটে যদি বাদ দিই তাহলে আমাদের হাতে আছে আর কয়টি অপশন? হাতে আছে আমাদের আর দুটি অপশন, যেমন রয়েছে ক্লুডিং ও কুর। এই যে যদি আমরা দেখি ক্লুডিং বলতে কি বোঝায় বা ক্লুডিং কি, এখানে আসছে ক্লুডিং কুরকে ঘিরে থাকা একটি স্তর। ক্লুডিং কি, ক্লুডিং কুরকে ঘিরে থাকা একটি স্তর। বুঝতে পারছো? এই যে এখন একটি জিনিস খেয়াল করো, ক্লুডিং হলো কুরকে ঘিরে থাকা একটি স্তর। তাহলে রয়েছে কি, তো ক্লুডিং কিন্তু হবে না। এই ক্লুডিং কি করে, কুরকে ঘিরে রাখে বা কুরকে প্রটেক্ট করে। যে এই কুরকে প্রটেক্ট করে কি ক্লুডিং কিন্তু কুরকে প্রটেক্ট করে। তাহলে কি যদি, তাহলে তো আমাদের অপশন 3টি বাদ হয়ে গেল। রয়েছে কোনটি? আর রয়েছে একটি অপশন কুর। এই কুর হলো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ। বুঝতে পারছো? এবার আমরা চলে যাব 8 নম্বর এমসিকিউ এ। বুঝতে পারছো 7 নম্বর এমসিকিউ? আরে ভাই, লেট হবে। তো আমাদের 8 নাম্বার এমসিকিউ হলো মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? আমি আগে কিন্তু আপনাদের একটি 5 নম্বর না 4 নম্বরে যাও আমি কিন্তু আপনাকে পড়েছিলাম মোবাইল ফোনের মূলত কাজ কি। তো এই সিমপ্লেক্স কিন্তু এখানে কিন্তু আমি বুঝেছিলাম যে সিমপ্লেক্সের কাজ হলো যে টেলিভিশন যোগাযোগের মাধ্যম হলো কিন্তু সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স কিন্তু টেলিভিশন সহায়তা করে, টেলিভিশন চালাতে সহায়তা করে, কিন্তু সিমপ্লেক্স কিন্তু মোবাইল ফোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে না। তাহলে হাফ ডুপ্লেক্স, এটা কিন্তু যে ওয়াকিটকি যে রয়েছে ওয়াকিটকি কিন্তু হাফ ডুপ্লেক্স। আর ম্যান্টিক্যান্টেন আর রয়েছে ফুল ডুপ্লেক্স ও ম্যান্টিক্যান্টেন। যে ম্যান্টিক্যান্টেন যে রয়েছে এটি আমরা একটু যদি দেখি যে ম্যান্টিক্যান্টে কিন্তু যে মোবাইল ফোনে যে স্বীকৃত কোনো ডেটা যোগাযোগ পদ্ধতি, এটি কিন্তু ম্যান্টিক্যান্টে কোনো ডেটা কমিউনিকেশন কোনো সূত্র বা কোনো স্বীকৃতি দেওয়া হয়নি এই ম্যান্টিক্যান্টে। তাহলে আনসার আমাদের হবে ফুল ডুপ্লেক্স। এই ফুল ডুপ্লেক্সের কাজ হলো গিয়ে, এই ফুল ডুপ্লেক্স কিন্তু মোবাইল ফোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে। এটি কিন্তু আমি আপনাদের আগেও বুঝিয়েছিলাম ফুল ডুপ্লেক্স। তো আমরা এখানে একটু সমস্যা করবো না, জাস্ট আমরা আনসারটি দেখে যাবো। আমাদের আনসার হবো ফুল ডুপ্লেক্স। আমরা এবার চলে যাব 9 নাম্বার এমসিকিউ এ। 9 নাম্বার এমসিকিউ হলো ব্লুটুথের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? ব্লুটুথ যে রয়েছে অনেক সময় এখন যে ব্লুটুথ গুলো বের হয়েছে, এই ব্লুটুথের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? যে এই সাইজের যে ব্লুটুথ গুলো রয়েছে এগুলো যে উদ্ভাবন করেছে, এটি কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করেছে? স্যামসাং নাকি এরিকসন নাকি নোকিয়া নাকি সনি? কোন কোম্পানি এটি ব্লুটুথ উদ্ভাবন করেছে? সনি যে কোম্পানি রয়েছে এই সনি কোম্পানি কি ব্লুটুথ উদ্ভাবন করেছে? সনি কোম্পানি কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক পণ্য যে রয়েছে সেগুলি কিন্তু সনি কোম্পানি উদ্ভাবন করেছে, কিন্তু ব্লুটুথ উদ্ভাবন নয়। সনি
সনি কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিন্তু উদ্ভাবন করেছে, যেমন মাইক্রোফোন, টিভি, টেলিভিশন, অনেক কিছু রয়েছে সনি কোম্পানির। সেগুলো কিন্তু সনি কোম্পানি কিন্তু সেগুলো উদ্ভাবন করেছে, কিন্তু ব্লুটুথ যে রয়েছে ব্লুটুথের উদ্ভাবক কিন্তু সনি কোম্পানির নয়। সনি কোম্পানির মধ্যে সনি কোম্পানির কিন্তু অনেক সময় দেখেন যে ব্লুটুথ রয়েছে, এগুলো কিন্তু যে কালোবাজার যে রয়েছে, কালোবাজারে কিন্তু দেখাচ্ছে। আমাদের মার্কেটে কিন্তু এখন দেখবেন যে যে কোম্পানিগুলো রয়েছে স্যামসাং, সনি ও আইফোন, যে এই ফোনগুলি কিন্তু এখন বেশিরভাগ চলছে। তো সনি কোম্পানির ফোন নামে যে সনি ফোনের সাথে কিন্তু অনেক সময় যে ব্লুটুথ গুলো যায়, এটা কিন্তু সনি কোম্পানির ব্লুটুথ নয়, তারা কিন্তু ব্লুটুথ উদ্ভাবন করেনি। নোকিয়া যে রয়েছে, এই নোকিয়া কোম্পানির ফোন নোকিয়া কিন্তু ব্লুটুথের উদ্ভাবক নয়। নোকিয়া হলো একটি অ্যানালগ যুগ, ওল্ড যুগের যে আমাদের পিছনের যে এক যুগ পিছনে যদি যাই বা দেড় যুগ পিছনে যাই, তখন আমরা দেখতে পারবো যে তখনকার মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যে নোকিয়া যে ফোনগুলো রয়েছে, এই নোকিয়া ফোনগুলি কিন্তু তারা বেশি ইউজ করতো। তখন কিন্তু এরকম স্মার্টফোন ছিল না। এই নোকিয়া ফোনের কিন্তু আগের যুগের সেই একটি ভালো একটি মার্কেট ছিল নোকিয়া ফোনের। এখনো নোকিয়া ফোনের মার্কেট আছে, তাদের ফোনের মান ভালো। তারা কিন্তু তারা কিন্তু খুবই বড় একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু ব্লুটুথের উদ্ভাবক নয়। আর হচ্ছে যে স্যামসাং রয়েছে এবং এরিকসন রয়েছে এরিকসন রয়েছে। তো স্যামসাং এর বিষয়টা যদি আমরা দেখি, ব্লুটুথের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? স্যামসাং কিন্তু ব্লুটুথের উদ্ভাবক প্রতিষ্ঠান নয়। তো স্যামসাং কিন্তু একটি বিখ্যাত ফোন প্রতিষ্ঠান। এই স্যামসাং এর ফোন কিন্তু যদি বিশ্বের 100% মানুষের মধ্যে যদি আমি দেখি, বিশ্বের ধরেন 100% মানুষ, তারা কিন্তু 100% মাধ্যমে কিন্তু ভাই আপনার 60 থেকে 70% মানুষ কিন্তু স্যামসাং ফোন ইউজ করছে। বুঝতে পারছো? এই স্যামসাং ফোন কিন্তু একটি বড় একটি প্রতিষ্ঠান। তারা কিন্তু ব্লুটুথের উদ্ভাবক নয়। তো এখানে রয়েছে কি? আর রয়েছে আমাদের এরিকসন যে রয়েছে, এরিকসন কিন্তু একটি কোম্পানি। এই কোম্পানিটি হলো ব্লুটুথের উদ্ভাবক। তিনি 1994 সালে কিন্তু ব্লুটুথের উদ্ভাবন করেছেন। এবার আমরা চলে যাব যে 10 নম্বর এমসিকিউ। 9 নম্বরের আনসার কি? এরিকসন। ওহ, ডাবল কাজ হয়ে গেছে। এই তো। এবার আসলাম 10 নম্বর রয়েছে কি? ওয়াইফাই স্ট্যান্ড নির্দেশ করে কোনটি? ওয়াইফাই যে স্ট্যান্ড রয়েছে, এটা নির্দেশ করে কোনটি? IEEE 802.11 নাকি IEEE 802.12, IEEE 802.15 নাকি IEEE 802.16? কোনটি ওয়াইফাই স্ট্যান্ড নির্দেশ করে? তো আমরা যদি লাস্ট থেকে পড়ি যে IEEE 802.16, এটি হলো গিয়ে একটি ওয়াইম্যাক্স যে স্ট্যান্ড রয়েছে, ওয়াইম্যাক্সের এটি নির্দেশ করে ওয়াইম্যাক্স। আর রয়েছে IEEE 802.1.5 যে রয়েছে, এটি মূলত ওয়াইফাই এর কোনো স্ট্যান্ড নির্দেশ করে না। এটি আমাদের বিভ্রান্তির জন্য এটি দিয়েছে। IEEE 802.1.12 যে রয়েছে, এটিও কিন্তু ওয়াইফাই এর কোনো মান নয়। তো এই যে দুটি অপশন দিয়েছে, এই দুইটি অপশন কিন্তু আমাদের বিভ্রান্তির জন্য দিয়েছে। আর যে IEEE 802.16, যে এটি হলো ওয়াইম্যাক্স এর, যে এটি হলো ওয়াইম্যাক্স স্ট্যান্ডের একটি মান। তো আমাদের রয়েছে হাতে রয়েছে আর একটি অপশন, ও IEEE 802.11, এটি কিন্তু ওয়াইফাই স্ট্যান্ড নির্দেশ করে। এটির মূলত কাজ হলো যে প্রযুক্তি যে রয়েছে, প্রযুক্তির আন্তর্জাতিক মান হলো কি? প্রযুক্তির আন্তর্জাতিক মান হলো IEEE 800.11। বুঝতে পারছো? এই ওয়াইফাই স্ট্যান্ডের মান হলো IEEE। এটা তো কিন্তু সবাই মনে রাখতে হবে। এই যে এই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এই যে ওয়াইফাই যে স্ট্যান্ড রয়েছে, এই মানগুলো কিন্তু আসতে পারে। বুঝতে পারছো? এই মানগুলো আসলে কিন্তু আপনি অবশ্যই আনসার করতে পারবেন। IEEE 802.11, এগুলো কিন্তু 11 বলা যাবে না। যদি আপনি এমনি যদি আপনি এখানে লেখার সময় লিখতে পারেন যে 11, মনে রাখলেন 11, বাট আপনি যখন কাউকে বলবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে এখন বলবেন 11 বা 1, এগুলো এভাবে বলবেন। পয়েন্ট দশমিকের পরে যতই সংখ্যা থাকুক না কেন, সেগুলি কিন্তু একসঙ্গে বলা যায় না, ভেঙে বলতে হয়। তো এবার আমরা চলে যাব 11 নম্বরে। 11 নম্বর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা কোনটি? ফাইবার যে অপটিক্যাল কেবল রয়েছে, এই কেবলের সুবিধা কোনটি? ডেটার গতি 1 Mbps নাকি পরিবেশের প্রভাব মুক্ত, নাকি অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য, নাকি রক্ষণাবেক্ষণের খরচ কম? ফাইবার অপটিক্যাল কেবল যে রয়েছে, এর সুবিধা কোনটি?
রক্ষণাবেক্ষণের খরচ কম, রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু কমায় না। ফাইবার যে অপটিক্যাল কেবল রয়েছে এটি কিন্তু রক্ষণাবেক্ষণের খরচ কমায় না। এটি মূলত করে কি, প্রাথমিক স্থান, যদি আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে রক্ষণাবেক্ষণের খরচ কম, এটি হবে না। প্রাথমিক স্থান ও রক্ষণাবেক্ষণের ব্যয় সাধারণ কেবলের তুলনায় বেশি হতে পারে। যে প্রাথমিক স্থান ও রক্ষণাবেক্ষণের খরচ, এটি কিন্তু এর এর যদি তুলনা করা যায়, কিন্তু রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু আর বেশি হতে পারে, কিন্তু খরচ কিন্তু কমবে না। প্রাথমিক স্থান ও রক্ষণাবেক্ষণের খরচ যদি আমরা যদি আমরা ধরি ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা যদি আমরা ধরি রক্ষণাবেক্ষণের খরচ কম, এটি কিন্তু রক্ষণাবেক্ষণের খরচ কমবে না, আরো বৃদ্ধি পাবে। তো আমরা এবার যদি দেখি আমরা যে অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য, অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য এই যে ফাইবার অপটিক্যাল কেবল যে রয়েছে এটি কিন্তু সহজে স্থাপনযোগ্য নয়। এটি অপেক্ষাকৃত সহজে কিন্তু স্থাপনযোগ্য নয়। এটি স্থাপন করতে হলে অনেক অনেক অনেকগুলি যন্ত্রপাতির প্রয়োজন হয়। এটি কিন্তু সহজে স্থাপনযোগ্য, যেকোনো কাজে যেকোনো জায়গায় কিন্তু এটি সহজে স্থাপন করা যাবে না। বুঝতে পারছো? তো এর হচ্ছে পরিবেশে প্রভাব মুক্তি। এটি কিন্তু একটি ভুল অ্যান্সার। এটি আমাদের এখানে দিয়েছে কি বিভ্রান্তি ফেলার জন্য, যে অপটিক্যাল ফাইবার ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা পরিবেশের যে কেবল রয়েছে এটি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। তো এখানে সেটি হবেই না, পরিবেশে প্রভাব মুক্ত হবে। প্রভাব মুক্তি, ঠিক আছে, পরিবেশে প্রভাব মুক্ত। আর রয়েছে ডেটার গতি 1 Mbps। অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা হলো ডেটার গতি 1 Mbps। তো এর যদি একটু ব্যাখ্যা দিই আমি তোমাদের, এর গতি যে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবলের গতি কিন্তু 1 Mbps এর চেয়ে বেশি। এখানে যেহেতু আমাদের এখানে আনসার দিয়েছে যেটার গতি 1 Mbps, তো এর গতি কিন্তু আরো বেশি হতে পারে, যেমন জি 1 Gbps, এরকম আরো অনেকগুলো নাম রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার নেই। যেহেতু আমাদের এখানে মূল বই আনসার দিয়েছে যেটার গতি 1 Mbps, সেগুলি যখন আমরা আরো বড় ক্লাসে করবো, যদি আমরা আরো বড় ক্লাসে, যখন আপনার এই এইচএসসি শেষ করে ফেলবেন, আর এইচএসসি শেষ হওয়ার পরে যখন আপনি বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হবেন, যদি আপনি আইসিটি পড়েন তাহলে কিন্তু সে বিষয়ে কিন্তু আরো আলোচনা করা হয়েছে সেই বইগুলিতে। 12 নম্বর হলো কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ কি? কম্পিউটারের যে নেটওয়ার্ক জগৎ রয়েছে, এই কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ কি? এনএস ফ্যান্ড, এনএসএফ, এনএস ফ্যান্ড নাকি আরপানেট নাকি ওয়ান নাকি ইস ইসডেন? কোনটি কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ? তো আমরা ডাইরেক্ট পড়ে যাবো যে আরপানেট। আরপানেট হলো কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ কি? আরপানেট। বুঝতে পারছো? আরপানেট কি কম্পিউটার নেটওয়ার্ক জগতের প্রথম পদক্ষেপ। আমরা 13 নাম্বার রয়েছে কি এসএমএস এর পূর্ণরূপ কি? আমি আগে বলেছিলাম যে পূর্ণরূপ বিষয়ে যেগুলো আসবে আমি কোনো ব্যাখ্যা দিব না, আমি ডাইরেক্ট আপনাদের বলে দিব। এসএমএস এর পূর্ণরূপ কি? শর্ট মেল সার্ভিস নাকি শর্ট মেসেজ সার্ভিস নাকি মেসেজ শর্ট মেসেজ সার্ভিস নাকি এখানে রয়েছে শর্ট মেসেজ সার্ভার, শর্ট মেসেজ সার্ভিস, আর স্টার মেসেজ সার্ভিস। এটা কিন্তু হবে না। যে রয়েছে আমাদের রয়েছে কি শর্ট মেল সার্ভিস রয়েছে, যে কিন্তু একটি ভুল আনসার। এসএমএস এর পূর্ণরূপ হলো শর্ট মেল সার্ভিস হবে না। তো শর্ট মেসেজ সার্ভার আর রয়েছে শর্ট মেসেজ সার্ভিস, এই দুটিকে আমরা একটু অপশন রাখলাম যে শর্ট সার্ভিস নাকি সার্ভার, কোনটি হবে আমাদের মূল আনসার? যে এসএমএস এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। এই শর্ট মেসেজ সার্ভিস, আমরা এই শর্ট মেসেজ সার্ভিস যদি আমরা অনেক সময় বলি যে তুমি আমাকে একটি শর্ট মেসেজ সার্ভিস করো, এর সংক্ষিপ্ত রূপ বলতে পারবো তুমি আমাকে একটি এসএমএস করো। এটি খুব সুন্দর দেখায় যে তুমি আমাকে একটি শর্ট মেসেজ সার্ভিস করো। এটি কি দেখতে কি কিছু মনে দেখতে কেমন একটু দেখা যায়? তুমি আমাকে শর্ট মেসেজ সার্ভিস করো, এরকম দেখতে একটি ডিফারেন্ট দেখায়। তো এটি দেখতে সুন্দর মনে হয় যে তুমি আমাকে একটি এসএমএস করো। এটি দেখতে খুব সুন্দর, বলতেও সুন্দর লাগে, শুনতেও সুন্দর লাগে। বুঝতে পারছি? এসএমএস এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। 12 থেকে বানামগুলো দেখে যাবেন। এখানে 14 নম্বরে যে রয়েছে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? নেটওয়ার্ক যে সিস্টেম রয়েছে এই নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? হাব, সুইচ, সার্ভার নাকি
ক্লায়েন্ট কোনটি নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি প্রধান কম্পিউটার? এখানে যে হাব রয়েছে ভাইয়া, এই হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। হাব আমি আগেই বলেছিলাম, হাব হলো একটি কি নেটওয়ার্ক ডিভাইস। এটি কিন্তু নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটার নয়। সুইচ যে রয়েছে, সুইচের কাজও কিন্তু আমি আগে বলেছিলাম আপনাকে, সুইচও একটি নেটওয়ার্ক ডিভাইস। এটি কিন্তু এগুলো সুইচ, হাব ও সুইচ এই দুটি কিন্তু একটি নেটওয়ার্ক ডিভাইস। এগুলো কিন্তু প্রধান নেটওয়ার্ক সিস্টেমে কম্পিউটার নয়, প্রধান নেটওয়ার্ক সিস্টেম নয়, এগুলো নেটওয়ার্ক ডিভাইস। আর আজকে সার্ভার যে রয়েছে আর ক্লায়েন্ট যে রয়েছে, ক্লায়েন্ট মূলত কি? ক্লায়েন্ট হলো এমন কম্পিউটার যেগুলো সার্ভারের কাছ থেকে সেবা গ্রহণ করে। ক্লায়েন্ট হলো যে এমন যে কম্পিউটারগুলো রয়েছে যেগুলো কি করে সার্ভারের কাছ থেকে কি করে সেবা গ্রহণ করে। তো 14 নম্বর যে এমসিকিউ রয়েছে, 14 নম্বর এমসিকিউ হলো নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? নেটওয়ার্ক যে সিস্টেমে যেটি ব্যবহৃত হয় এর প্রধান সিস্টেমকে কি বলে? আগে আমরা অপশনগুলো পড়ে নিই। হাব, সুইচ, ক্লায়েন্ট ও সার্ভার। হাব যেটি পড়েছে, হাব ও সুইচ, যার বিষয়ে আমরা সর্বপ্রথম পড়েছিলাম যে হাব ও সুইচ এই মূলত দুটি কি? এই দুটি হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। এগুলো কি? হাব ও সুইচ কি? হাব হলো নেটওয়ার্ক ডিভাইস। তোমরা আগে আমরা যে 7 নম্বর, 8 নম্বর পিছনে যে এমসিকিউ গুলো আমরা পড়ে এসেছি, এই এমসিকিউ গুলো যে আমরা হাব ও সুইচ নিয়ে আমরা কিছু ভালোভাবে ব্যাখ্যা দিয়েছিলাম যে হাব ও সুইচ হলো কি নেটওয়ার্ক ডিভাইস। তো দুটি অপশন আমাদের বাদ, যে ক্লায়েন্ট ও সার্ভার। এই ক্লায়েন্ট ও সার্ভার যেগুলো রয়েছে, ক্লায়েন্ট মূলত এমন একটি কম্পিউটার যা অনেকগুলো সার্ভারকে একত্রিত করে। ক্লায়েন্টকে অনেকগুলো সার্ভারকে আমন্ত্রণ করে। ক্লায়েন্ট হচ্ছে কি, বা আমরা যখন অনেক সময় যারা কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট থাকে, তারা কি করে ওই কোম্পানিকে সাহায্য সহযোগিতা করে। এই ক্লায়েন্টগুলো তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে। তো এখানে রয়েছে ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা সার্ভার থেকে সেবা গ্রহণ করে। ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা সার্ভার থেকে কি করে সেবা গ্রহণ করে। তো বুঝতে পারছো এখানে হাব ও সুইচ হলো নেটওয়ার্ক ডিভাইস, ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা সার্ভার থেকে সেবা গ্রহণ করে। তাহলে কি ক্লায়েন্ট হবে না, হচ্ছে কি সার্ভার। আমাদের এখানে মূল আনসার হলো গিয়ে সার্ভার। তো নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে ভাইয়া? নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলে সার্ভার বলে। কম্পিউটার যা কম্পিউটার যা অন্য কম্পিউটারকে তথ্য কম্পিউটার যা এখানে সার্ভার বলতে কি বুঝছি? কম্পিউটার যা অন্য কম্পিউটারকে তথ্য আদান প্রদানে সহযোগিতা করে। সফটওয়্যার সফটওয়্যার ও বিভিন্ন ওয়েব পেজকে কিন্তু এই নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটার হলো কি সার্ভার। তো এখানে আমাদের মূল আনসার হলো 14 নম্বর মূল আনসার হলো সার্ভার। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটার কি বলে ভাইয়া? সার্ভার বলে। এবার আমরা চলে যাবো 15 নম্বর যে এমসিকিউ রয়েছে। 15 নম্বর হলো সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? পিএনএ বা পান নাকি লান নাকি ম্যান নাকি ওয়ান? কোন নেটওয়ার্ক সর্ববৃহৎ এলাকা জুড়ে তৈরি হয়? তো এখানে রয়েছে কি ভাইয়া? পিএনএ কি সর্ববৃহৎ এলাকা জুড়ে অনেক নেটওয়ার্ক তৈরি করে? না, পিএনএ কিন্তু অনেক নেটওয়ার্ক তৈরি করে না। পিএনএ এর মূল কাজ হলো যে, দেখি পিএনএ এর মূল কাজ কি আমরা। পিএনএ এর পূর্ণরূপ হলো পার্সোনাল নেটওয়ার্ক সিস্টেম, পার্সোনাল এয়ার সিস্টেম, এয়ার নেটওয়ার্ক। পিএন সর্ববৃহৎ এলাকা জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করে এর পিএন এর পূর্ণরূপ হলো পার্সোনাল এয়ার নেটওয়ার্ক। আর এলএন এর পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন আমাদের মূল আনসার হলো সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? পিএন এর পূর্ণরূপ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা আমার নিজের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন যে ব্যক্তি, যেমন ওয়াইফাই যারা হারায় তাদের কিন্তু একটি পার্সোনাল, কোনো এলাকা জুড়ে নয়। তো এটার আনসার হবে না, সর্ববৃহৎ এলাকা জুড়ে চাইছে আমাদের দিয়েছে, এটা কিন্তু হবে না। তাহলে যে এলএনএ কি? এলএনএ পূর্ণরূপ হলো গিয়ে লোকাল এরিয়ার যে নেটওয়ার্ক হলো, এটি হলো লোকাল এরিয়ার নেটওয়ার্ক। এটি হলো ভুল। আর হচ্ছে কি এমএনএ। এমএনএ হলো গিয়ে কি? মেট্রিফিশিয়াল এরিয়ার নেটওয়ার্ক যেগুলো রয়েছে এগুলো এমএনএ পূর্ণরূপ। তাহলে এটি কিন্তু হবে না, এটি একটি ছোট শহর বা নগরের একটি নেটওয়ার্ক। তো রয়েছে আমাদের রয়েছে ওয়ান যে রয়েছে সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? সর্ববৃহৎ এলাকা জুড়ে ওয়ান যে রয়েছে ওয়ান নেটওয়ার্ক তৈরি হয়, এটি হলো উইন্ড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের পূর্ণরূপ হলো উইন্ড এরিয়া নেটওয়ার্ক। ভৌগোলিক এলাকার বিস্তার কারণে কিন্তু সর্ববৃহৎ এলাকা জুড়ে কিন্তু এই নেটওয়ার্কটি তৈরি হয়। এবার আমরা চলে যাব 16 নম্বর এমসিকিউ।
এখানে এমএনসি অ্যাড্রেস কি? এমএনসি অ্যাড্রেস যে রয়েছে এটি কি? একটি 48 বিটের ক্রমিক নম্বর নাকি একটি 48 বিটের অদ্বিতীয় ক্রমিক নম্বর নাকি একটি 48 বিটের পরিবর্তনশীল নম্বর নাকি একটি 48 বিটের আইপি অ্যাড্রেস? এএমসি এএমসি অ্যাড্রেস কি? যে এখানে যে রয়েছে একটি 48 বিটের ক্রমিক নম্বর, এটি কি একটি 48 বিটের ক্রমিক নম্বর? দেখি এটি কিন্তু একটি 48 বিটের ক্রমিক নম্বর নয়, শুধু এটি যদি আমরা একটি 48 বিটের কমিক নম্বর, এটি কিন্তু একটি 48 বিটের কমিক নম্বর, শুধু যদি আমরা এটি শুধু কমিক নম্বর ধরি কিন্তু এটি হবে না। কমিক নম্বর বললে কিন্তু ভুল হবে, একটি 48 বিটের কমিক নম্বর নয়। তাহলে রয়েছে একটি 48 বিটের অদ্বিতীয় কমিক নম্বর, একটি 48 বিটের অদ্বিতীয় কমিক নম্বর হতে পারে। আমরা 3 নম্বর অপশনটা দেখি, এটি কি অপশনাল রাখলাম। একটি 48 বিটের পরিবর্তনশীল নম্বর নাকি একটি 16 নম্বর এমসিকিউ হলো এমসি অ্যাড্রেস কি? তো আমরা যদি এমসি অ্যাড্রেসটি দেখি তাহলে আমাদের সব 4টি অপশন রয়েছে, 4টি অপশন যদি আমরা পড়ে নিই। একটি 48 বিটের ক্রমিক নম্বর নাকি একটি 48 বিটের অদ্বিতীয় ক্রমিক নম্বর নাকি একটি 48 বিটের পরিবর্তনশীল নম্বর নাকি একটি 48 বিটের আইপি অ্যাড্রেস। তো এখানে যে রয়েছে একটি 48 বিটের আইপি অ্যাড্রেস, এটি কিন্তু একটি বলে আইপি অ্যাড্রেস এবং এমসি অ্যাড্রেস সম্পূর্ণ ভিন্ন। যে আইপি অ্যাড্রেস এবং এমসি অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটি হবে না, তো এটি আমরা বাদ দিয়ে দিলাম। তো রয়েছে এখানে রয়েছে একটি 48 বিটের ক্রমিক নম্বর, যে এই ক্রমিক নম্বরটি কিন্তু 48 বিটের ক্রমিক নম্বর ও এমসি যে অ্যাড্রেস গুলো রয়েছে এটি কিন্তু এক হয় না। এটি এক হতে হলে আমাদের কিছু করণীয় আছে, এই করণীয়গুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু হবে। ক্রমিক নম্বর বলতে সম্পূর্ণ ব্যাখ্যা হয় না। ক্রমিক নম্বর বলতে কি? সম্পূর্ণ যে ব্যাখ্যা হয়েছে, এই ক্রমিক নম্বর বলতে কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যাটি হয় না ভাইয়া। তো এটি হবে না। তো আমাদের দুটি অপশন বাদ দিল, একটি 48 বিট আইপি অ্যাড্রেস এবং একটি 48 বিটের ক্রমিক নম্বর। এগুলো কিন্তু হবে না। তাহলে রয়েছে আর দুটি অপশন, একটি 48 বিটের অদ্বিতীয় ক্রমিক নম্বর নাকি একটি 48 বিটের পরিবর্তনশীল নম্বর। এখানে রয়েছে একটি 48 বিটের অদ্বিতীয় ক্রমিক নম্বর যেগুলো রয়েছে, এটি হলো নেটওয়ার্ক ইন্টারফেস। যে 148 একটি 48 বিটের অদ্বিতীয় ক্রমিক নম্বর যেটি, এটি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের জন্য প্রস্তুতকার কর্তৃক নির্ধারিত একটি 48 বিটের ইউনিকোড বা অদ্বিতীয় নম্বর। এটি ডিভাইসকে নেটওয়ার্কে শনাক্ত করতে সাহায্য করে। এটির মূল কাজ কি? যে ডিভাইসগুলো রয়েছে কিনা এই ডিভাইসগুলোকে শনাক্ত করতে কি করে এটি কাজ করে। তো এটি হবে না। তাহলে রয়েছে কি একটি 48 বিটের পরিবর্তনশীল নম্বর, এটি হবে আমাদের মূল আনসার। সাধারণত এমসি অ্যাড্রেসগুলো স্থানীয়ভাবে নির্বাচিত থাকে, তাই একে পরিবর্তনশীল নাম্বার বলে যায়। সাধারণত যে একটি 48 বিটের পরিবর্তনশীল নাম্বার, এগুলো সাধারণত কি থাকে? সাধারণত এমসি অ্যাড্রেসে থাকে, তাই এটাকে কি বলা যায়? পরিবর্তনশীল নাম্বার বলা যায়। এবার আমরা দেখব 17 নম্বর এমসিকিউ। 17 নম্বর এমসিকিউ হলো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? নেটওয়ার্কিং কোন ডিভাইসটি ভাই বেশি সুবিধা দেয়? এখানে রয়েছে হাব কি নেটওয়ার্কিং এর বেশি সুবিধা দেয়? হাব হলো ডেটা গ্রহণ করে। হাব হলো ডেটা গ্রহণ করে সব পার্টিকে পাঠিয়ে দেয়। হাবের মাধ্যমে কি করে? ডেটা গ্রহণ করে সব পার্টি পাঠিয়ে দেয়। সুইচ হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। গেটওয়ে নাকি রাউটার একটি নেটওয়ার্ক সংযুক্ত। রাউটার কি করে? রাউটারের মূল কাজ হলো নেটওয়ার্ক সংযুক্ত করে। রাউটারের মূল কাজ নেটওয়ার্ক সংযুক্ত করে। তো হাবও বল, রাউটার বল। তখন রয়েছে গেটওয়ে ও সুইচ। এখানে গেটওয়ে যে রয়েছে, গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বা গেটওয়ের কাজ হলো বিভিন্ন প্রোটোকল ও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সংযুক্ত করে। গেটওয়ের কাজ কি? বিভিন্ন প্রোটোকল ও বিভিন্ন ধরনের যে নেটওয়ার্কগুলো রয়েছে এই গেটওয়ে কিন্তু সেগুলিকে সংযুক্ত করে। তো আমাদের এই তিনটি অপশন তাহলে আমাদের বাদ। তাহলে রয়েছে কি? সুইচ। এই সুইচ হলো একটি নেটওয়ার্ক ডিভাইস। এটির মাধ্যমে কি করে? নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি বেশি সুবিধা দেয়? এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে যে ডিভাইসটি বেশি সুবিধা দেয় এটি হলো সুইচ। এই কি মনে হয় আবার হয়েছিল আমাদের পিছনের স্লাইডে, সমস্যা নেই, দুইবার এসে গেছে। নেটওয়ার্কের ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? নেটওয়ার্কের ক্ষেত্রে সুইচ যে ডিভাইসটি রয়েছে এই সুইচ ডিভাইসটি বেশি সুবিধা দেয়। এবার আমরা দেখব 18 নম্বর এমসিকিউ। এই যে এমসিকিউটি হলো, এই 18 নম্বর এমসিকিউ হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট এমসিকিউ। তো তোমরা যারা এতক্ষণ যাবত আমাদের এই ক্লাসটি দেখেছো আইসিটি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের একরাম ভাইয়া যে তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের একটি আইসিটি একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল সংকেত। এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল সংকেত নিয়ে কিন্তু তোমাদের একরাম ভাইয়া আসছেন। তিনি কিন্তু এখানে অনেক ভালো অনেক ভালো মানের এমসিকিউ যেগুলো আপনার পরীক্ষায় আসার মতন, এবং অঙ্ক যারা এখনো
এই এমসিকিউ সংখ্যা পদ্ধতিতে কিন্তু অনেক এমসিকিউ রয়েছে যারা এখন আমরা সলভ করতে পারি না, যারা তোমরা সলভ করতে পারছো না তাদের জন্য কিন্তু এই তৃতীয় অধ্যায়ের ক্লাসটি, তারা তৃতীয় অধ্যায়ের ক্লাসটি যদি তারা মনোযোগ সহকারে দেখো, তারা তোমরা কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে কোনো আপনার কোনো এমসিকিউ নিয়ে কোনো চিন্তাই থাকবে না। তো এবার আমরা দেখবো যে লাস্ট যে এমসিকিউ রয়েছে, ক্লায়েন্ট কম্পিউটিং হচ্ছে কি? ক্লায়েন্ট কম্পিউটিং হচ্ছে একটি ব্যবসায়িক মডেল নাকি অন ডিমান্ড সেবা নাকি পে অ্যাজ ইউ গো? এই ক্লায়েন্ট কম্পিউটিং কি? এটি কি একটি ব্যবসায়িক মডেল এই যে একটি ব্যবসায়িক মডেল, এটি হলো একটি ক্লায়েন্ট কম্পিউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সার্ভার যে একটি ক্লায়েন্ট কম্পিউটিং মডেল যে রয়েছে, এটি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার সার্ভার থেকে সেবা গ্রহণ করে। অন ডিমান্ড সেবা যে রয়েছে, অন ডিমান্ড সেবাও কিন্তু এরকম ব্যবহারকারী যতটুকু সেবা গ্রহণ করতে চায়, এই অন ডিমান্ড সেবা কিন্তু ততটুকু সেবা তাকে দেয়। তো বুঝতে পারছো যে এটিও সঠিক হলো, আমাদের অন ডিমান্ড সেবাও কিন্তু সঠিক। আর রয়েছে কি পে এজ ইউ গো? এই পে এজ ইউ গো কি? পে এজ ইউ গো হলো ব্যবহারকারী যতটুকু সেবা গ্রহণ করে ততটুকু অন্য অর্থ প্রদান করে। পে এজ ইউ গো যে রয়েছে, এটি ব্যবহারকারী যতটুকু সেবা গ্রহণ করে, ব্যবহারকারী যতটুকু সেবা গ্রহণ করতে চায়, পে এজ ইউ গো কিন্তু তাকে ততটুকু সেবা গ্রহণ করতে সাহায্য করে বা সহযোগিতা করে, এরকম বোঝাচ্ছে, অর্থ প্রদান করে। তো আমাদের এর আনসার হবে কি? 1, 2, 3টি। তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে কি একটি ব্যবসায়িক মডেল, অন ডিমান্ড সেবা ও পে এজ ইউ গো, এই তিনটি কিন্তু আমাদের এই 18 নম্বরের আনসার। তো আনসার হবে গ। তো এবার তৃতীয় অধ্যায় নিয়ে আসছেন